নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার হাইপোথাইরয়েডিজম আছে, হাইপারথাইরয়েডিজম আছে, তো এই থাইরয়েড রোগের আমরা ঘরোয়া ট্রিটমেন্ট কীভাবে করতে পারি, মানে আমরা ঘরে বসেই আমাদের ঘরোয়া খাবারের মাধ্যমে কিভাবে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারি, এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও পেতে চাই। তাই অনেক পেশেন্টের রিকোয়েস্টে এই ভিডিওটি আমার বানানো। তাই আপনি যদি থাইরয়েড সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এমনই কিছু ঘরোয়া খাবার নিয়ে যেগুলো সত্যি ফলো করলে আমরা খুব দ্রুত সমাধান পেতে পারি এবং থাইরয়েড রোগকে পুরোপুরি নির্মূল করতে পারি। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। আমরা থাইরয়েড সমস্যায় কি খাবো আর কি খাবো না এই বিষয়ে তো কথা বলবই, কিন্তু তার আগে আলোচনা করে নিই থাইরয়েড বলতে কি বোঝায়, থাইরয়েড সমস্যা আসলে কি। বন্ধুরা, থাইরয়েড ডিজিজ বা থাইরয়েড হলো আমাদের গলায় অবস্থিত একটি গ্রন্থি, ঠিক এখানটায় রয়েছে, যেটা দেখতে প্রজাপতির আকারের মতো, বাটারফ্লাই শেপ, ঠিক এমনটা দেখতে পাচ্ছেন। এই যে গ্রন্থিটা রয়েছে, এই গ্রন্থি থেকে দুটি হরমোন সেক্রেশন হয় বা দুটি হরমোন তৈরি হয়, উৎপন্ন হয়, একটি T3, অপরটি T4। এই দুটি হরমোন আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া, ওজন, শক্তি, তাপমাত্রা সহ আরও অনেক কাজ সম্পন্ন করে থাকে। আর এই থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যক্ষমতা ব্যাহত হলে তখন আমরা সেটাকে থাইরয়েড ডিজিজ হিসেবে জেনে থাকি। আশা করি বোঝাতে পারলাম। এই থাইরয়েড রোগ বন্ধুরা দুই প্রকারের হয়ে থাকে। একটিকে বলি আমরা হাইপোথাইরয়েডিজম, যেখানে ওজন বাড়তে দেখা যায়, চুল পড়া, ক্লান্তি, অবসাদ এইরকম সমস্যা দেখা যায়। আর অপরটি হাইপারথাইরয়েডিজম, যেখানে আমাদের ওজন খুব দ্রুত কমতে দেখা যায়, আমাদের শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হয় এবং আমাদের রাতের ঘুমের সমস্যা হয়। এই গেল থাইরয়েড রোগ সম্পর্কে ছোট্ট একটু আলোচনা। এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা, থাইরয়েড রোগে আপনারা কি খাবেন আর কি খাবেন না। কিন্তু তার আগে আপনি যদি দীর্ঘদিন থেকে থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার জন্য আপনাকে মেডিসিন খেতে হচ্ছে 25 mg 50 mg এইসব মেডিসিন খেতে হচ্ছে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি যে 10টি ভুল করলে কখনোই থাইরয়েড রোগ থেকে আপনি উপশম পাবেন না বা কখনোই থাইরয়েড রোগ আপনার কন্ট্রোলে থাকবে না। তাই এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে চেক আউট অবশ্যই করবেন। এবার চলুন থাইরয়েড সমস্যায় আমাদের কী কী খাবার অ্যাভয়েড করা উচিত। সেগুলোর মধ্যে প্রথমটি নাম্বার 1 বন্ধুরা, গয়টোজেন সমৃদ্ধ খাবার। সেগুলো কি? সয়া প্রোডাক্ট, যেমন সয়াবিন তেল, সয়াবিন সিড বা টোফু, যেটা সয়াবিন সিড বেটে সেটাকে দুধের মতো করে জাল দিয়ে ছানা ফাটিয়ে পনির বানিয়ে খাওয়া হয়, সেটাকে টোফু বলা হয়। আপনাদের মধ্যে অনেকে খেয়েছেন, কিনতে পাওয়া যায়। সেই টোফু আপনারা ভুলেও খাবেন না। বা সয়াবিন জাতের যেসব খাবার রয়েছে, যেমন সয়াবিন সিড হোক, সয়াবিন যেগুলো পাওয়া যায় কিনতে সেগুলো হোক, বা সয়াবিন তেল, এই টাইপের যে গয়টোজেন জাতীয় সমৃদ্ধ খাবার আছে, এগুলো আপনারা ভুলেও খেতে যাবেন না। 2 নম্বর খাবারটি বন্ধুরা, ক্রুসিফেরাস ভেজিটেবলস। এটা কি? যেমন ক্যাবেজ মানে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, স্পিনেচ মানে পালং শাক, এই জাতীয় খাবারগুলো নাকি থাইরয়েড রোগে খাওয়া চলে না। হ্যাঁ, আমি মানছি, তার মানে এটা নয় যে একদমই খাওয়া চলে না। আপনারা খেতে পারেন, কারণ এই সবজিটা তো বছরে সবসময় পাওয়া যায় না। এটি একটি সিজনাল ফুডস বা সিজনাল ভেজিটেবল। এটি বছরের অন্যান্য সময়ে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই সিজনাল হিসেবে আপনি সপ্তাহে একবার বা মাসে 2-1 বার খেতে পারেন, কিন্তু একেবারেই খাওয়া চলবে না, এটি সম্পূর্ণ ভুল কথা। 3 নম্বর খাবারটি, যেটা খুব কমন খাবার আজকালকার, যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটি হলো গ্লুটেন জাতীয় খাবার। এটি কি? যেমন সাদা পাস্তা, ম্যাগি, অর্থাৎ ময়দা থেকে যেসব প্রোডাক্ট তৈরি হয়, যেসব খাবার তৈরি হয়, সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। সাথে সাথে গম জাতীয় যেসব খাবার আছে, অর্থাৎ গম এবং ময়দা জাতীয় যেসব খাবার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোকে গ্লুটেন খাবার বলা হয়। এইসব গ্লুটেন খাবার থেকে আমাদেরকে সংযত থাকতে হবে। 4 নম্বর খাবারটি বন্ধুরা, সুইট পটাটোস, বা যেটাকে আমরা শাকা আলু বলি, রাঙা আলু বলি, লাল আলু বলি। দেখতে পাচ্ছেন, এই সুইট পটাটো আমাদের থাইরয়েড রোগের জন্য খুবই খারাপ একটি খাবার। শুধুই সুইট পটাটো না, যেমন পিস, মটরশুঁটি, আমন্ড বাদাম, চিনে বাদাম, এইসব খাবারগুলো কিন্তু আমাদের থাইরয়েড রোগে খুবই খারাপ। তাই এইসব খাবার হালকা মাত্রা খেলে কোনো কিছু হবে না, কিন্তু এটা রোজ রোজ খেতে থাকলে আপনার থাইরয়েড সমস্যা বেড়ে যেতে পারে। তাই এইসব খাবারগুলো যেগুলো আমি বললাম, এগুলো যতটা পারবেন আপনি সংযত থাকার চেষ্টা করবেন। এবার সরাসরি আলোচনা করছি থাইরয়েড রোগে আমাদের ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যান কী হওয়া উচিত। কিন্তু তার আগে একটি কথা অবশ্যই জানাতে চাইবো, সেটি হলো যেসব ব্যক্তিরা থাইরয়েডের কারণে হোক বা অন্যান্য কারণেই হোক বা কোনো কারণ ছাড়াই হোক, যাদের ওজন
ওজন বেশি বেড়ে গিয়েছে বা যেসব ব্যক্তিরা ওবেসিটি ওভারওয়েট সমস্যায় ভুগছেন তাদের জন্য সেই ক্লাসটা আমি রেখেছি, যেটা আমি 5 তারিখ থেকে শুরু করেছি। তো আপনাদের মধ্যে যদি কেউ এরকম সমস্যায় ভুগছেন, ওভারওয়েট সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই আমাকে ফেসবুকে MPS হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার পেজ রয়েছে, সেখানে অবশ্যই ফলো করে আমাকে মেসেজ করুন। সেখানে আপনার সাথে কথা হবে এবং আপনার জন্য বেস্ট ট্রিটমেন্ট অ্যান্ড গাইডলাইন্স কী আছে সেটাই আমরা আপনাকে প্রোভাইড করব। চলুন এবার আলোচনা করছি হাইপোথাইরয়েডিজমে আপনি যদি ভুগছেন, অর্থাৎ আপনার যদি T3 T4 বেড়ে গিয়েছে, যার জন্য ওজন বেড়ে গিয়েছে আপনার হঠাৎ, তাহলে আপনাকে কি ডায়েট ফলো করা উচিত। এরপরে আলোচনা করব হাইপারথাইরয়েডিজমে, অর্থাৎ আপনার ওজন যদি থাইরয়েডের জন্য কমে গিয়েছে, এর জন্য আপনাকে কি ডায়েট ফলো করা উচিত। প্রথমে আলোচনা করছি হাইপোথাইরয়েডিজমের জন্য আমাদের কি ডায়েট নেওয়া উচিত। এর জন্য আমাদের 4-5টি খাবারের প্রতি বিশেষ ধ্যান রাখা উচিত বন্ধুরা। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার, কারণ সেলেনিয়াম থাইরয়েড হরমোনের বিপাকে সাহায্য করে এবং এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই সেলেনিয়াম কোথায় পাবো? এই সেলেনিয়াম নেওয়ার জন্য আমাদের সবথেকে বেস্ট উপায় হচ্ছে বন্ধুরা সানফ্লাওয়ার সিডস, সূর্যমুখী ফুলের বীজ। এই 100 গ্রাম সূর্যমুখী ফুলের বীজের মধ্যে আমরা পেয়ে থাকি 53 মাইক্রোগ্রাম সেলেনিয়াম। 2 নম্বরটি বন্ধুরা ব্রাউন রাইস। আমরা সাধারণত বাড়িতে কী খেয়ে থাকি? সাদা চাল যেটা হয়, কিন্তু আপনি যদি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তাহলে আপনাকে ব্রাউন রাইস সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 বার খাওয়ার অভ্যেস করতে হবে। এই চাল তো আমরা সাধারণত জমিতে চাষাবাদ করি না, কিন্তু এটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। এই ব্রাউন রাইস মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর খাবারটি টক দই। বাড়িতে যেই ফরমেন্টেড হিসেবে যে আমরা দইটা বানিয়ে থাকি ঘরোয়াভাবে, দোকানের না কিন্তু, এই দইটি সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন 1 চা চামচ করে খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর খাবারটি বন্ধুরা পামকিন সিড বা মিষ্টি কুমড়োর বীজ এবং সিসেম সিডস বা তিল বীজ। এই বীজগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায়, অবশ্যই এই সব খাবার চেষ্টা করবেন। 2 নম্বর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে খাবারটি, যেটা না খালি নয়, সেটি হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবার। কারণ বন্ধুরা হাইপোথাইরয়েডিজমে ভোগা মানে আপনার শরীরে আয়োডিনের অভাব রয়েছে, তাই আয়োডিন সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে। এই আয়োডিন কোথা থেকে পাবো আমরা? যেমন দুধ, দই, পনির, এইসব ডেইরি প্রোডাক্টের মধ্যে, দুগ্ধ জাতীয় প্রোডাক্টের মধ্যেও কিন্তু বেশি পরিমাণে আয়োডিন পাওয়া যায়। এবং বাজারে যে কিনতে পাওয়া যায় আয়োডিনযুক্ত টাটা সল্ট, সেটা অবশ্যই খাবেন। কারণ বন্ধুরা এই আয়োডিন আমাদের হাইপোথাইরয়েডিজমের তৈরিতে সাহায্য করে, কিন্তু বেশি আয়োডিন সমৃদ্ধ খাবার খেলে হাইপারথাইরয়েডিজমের সমস্যা হতে পারে, অর্থাৎ ওজন আবার কমে যেতে পারে, ঠিক অপোজিট হয়ে যেতে পারে। তাই সেটা আমাদের ব্যালেন্স রেখে খেতে হবে। 3 নম্বর খাবারটি জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমাদের হাইপোথাইরয়েডিজমের তৈরিতে উৎপাদনে সাহায্য করে। এই খাবারটি কোথায় পাবো? এই খাবারটি আমরা পেয়ে থাকি গ্রামাঞ্চলে, জলাশয়ে ঝিনুক পাওয়া যায়। সেই ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। দেখবেন এই ঝিনুক আদিবাসী সম্প্রদায় এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষরা বেশি খেয়ে থাকেন, কিন্তু চাইলে আপনিও খেতে পারেন। এই ঝিনুকের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়, সেলেনিয়াম পাওয়া যায়। শুধু ঝিনুক নয়, মিষ্টি কুমড়োর বীজ, ছোলার ডাল, মসুর ডাল, এগুলোর মধ্যেও জিঙ্ক পাওয়া যায়। তাই এই সব খাবারগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ডিমের কুসুম। এই যে ডিমের কুসুম দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডিমের কুসুমের মধ্যে সব থেকে বেশি ভিটামিন ডি পাই আমরা। তাই ডিম, আপনারা যদি ডিম খেতে ভালোবাসেন অবশ্যই ডিমের কুসুম খাবেন। এবং তার থেকেও সবথেকে বড় সহজ উপায়, কোনো রকম তাতে কোনো খরচা নেই, সেটি হচ্ছে সূর্যের আলো। সকালে 7টা থেকে 9টার মধ্যে যে আলোটা আসে, সূর্যালোক যেটা আমরা পেয়ে থাকি, সেই আলোটা অবশ্যই ইনটেক করার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মাধ্যমে আমাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারি। এবার আলোচনা করছি বন্ধুরা যাদের হাইপারথাইরয়েডিজম রয়েছে, অর্থাৎ থাইরয়েড রোগের জন্য যাদের ওজন কমে গিয়েছে, তাদের জন্য কি ডায়েট আছে। তারা প্রথমে যে ডায়েটটা ফলো করবেন বন্ধুরা, সেটা হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস। আমি বললাম কি হাইপোথাইরয়েড যাদের রয়েছে তাদের ক্রুসিফেরাস ভেজিটেবল খাওয়া যাবে না, কিন্তু যাদের মধ্যে হাইপারথাইরয়েডিজম রয়েছে, যাদের ওজন কমে গিয়েছে থাইরয়েড রোগের ফলে, তারা ক্রুসিফেরাস ভেজিটেবল খেতে পারেন। সেগুলো হলো বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পালং শাক, এই জাতীয় খাবারগুলো খেতে পারেন। কিন্তু সেখানেও একটি বাধ্যবাধকতা আছে, সেগুলো কিন্তু বেশি খাওয়া চলবে না। সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি খেতে পারেন, কারণ এই হাইপারথাইরয়েডিজম তখন হয় যখন THS এর মাত্রা আমাদের শরীরে বেড়ে যায়। তাই THS এর মাত্রা কমিয়ে তোলার জন্য ক্রুসিফেরাস ভেজিটেবলের ভূমিকা অপরিসীম। 2 নম্বর খাবারটি যেটা হাইপারথাইরয়েডিজমের জন্য খুবই উপকারী, সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা কোথায় পাবেন? এটি পাওয়ার সব থেকে ইজি ওয়ে, সেটি হচ্ছে ফ্লেক্সিড বা তিসি বীজ। এই তিসি বীজের মধ্যে খুব বেশি পরিমাণে ওমেগা 3 থাকে, তাই আপনারা চাইলে তিসি বীজ খেতে পারেন। এবং আপনারা যারা মাছ খেতে ভালোবাসেন তারা স্যালমন এবং টুনা ফিশ এইসব খেতে পারেন। এগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়াও হাইপারথাইরয়েডিজমের জন্য অলিভ অয়েল, আখরোট, ওটস, এই জাতীয় খাবারগুলো খুবই ভূমিকা পালন করে থাকে। তাই এইসব খাবার আপনি অবশ্যই আপনার ডায়েটে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আপনাদের কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে বা আপনাদের মধ্যে কেউ যদি আমার সাথে কানেক্ট হতে চান, মানে আমার কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান, আমার কাছ থেকে প্রপার ডায়েট পেতে চান, অর্থাৎ আমার আন্ডারে ট্রিটমেন্ট করতে চান, তাহলে আমাকে MPS হেলদি ওয়ার্ল্ড এই নামে আমার ফেসবুকে চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করুন মেসেঞ্জারে, সেখানে আপনাদের সাথে কথা হবে।
নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।